তো তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের অলরেডি অনেক পরীক্ষা হয়ে গেছে। কাল তোমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স পরীক্ষা। তো আজ আমি তোমাদের এই ক্লাসে লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন অধ্যায় ভিত্তিকভাবে বলে দেবো। অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন বলবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাও। যাদের হয়ে গেছে তারা কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিভিশন দাও, যাদের হয়নি তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু এই প্রশ্নগুলো পড়ে যাও। এই প্রশ্নগুলোই 2025 সালের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদিও জীবনবিজ্ঞানের জন্য আমি বলব তোমাদের একটুখানি বইটা ভালো করে পড়তে। কারণ জীবনবিজ্ঞানে কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটু ভেঙে, ভেঙে প্রশ্ন দেওয়া হয়। তো আমি তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি, যেগুলো তোমাদের কালকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো রিভিশন দাও, বা যাদের হয়নি তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাও। আশা করছি কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। তাছাড়া তোমাদের জীবনবিজ্ঞানের যে চিত্র বা আঁকা, তার অলরেডি সাজেশন আমি একটু আগে আপলোড করে দিয়েছি। তো যারা কিন্তু এখনো সাজেশনটি দেখোনি তারা দেখে আসো। সেখান থেকে দেখলে 100% সেখান থেকে আঁকা কমন পেয়ে যাবে এবং 5 মার্ক কিন্তু হাতের মুঠোয় করে নিতে পারবে। তো সেই চিত্র আঁকা সাজেশনটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আমি বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু সাজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ কালকে তোমাদের পরীক্ষা, হাতে একদম সময় নেই। তো শুরু করছি দেখো। প্রথমে তোমাদের যে প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে যে প্রথম প্রশ্নটা করবে সেটা হচ্ছে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটা কিন্তু এই বছর দিতে পারে। তো এই পার্থক্যটা ভালো করে করো, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য এবং জিওট্রপিক চলনটা দেখে রাখবে। তারপরে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্ন, যেটা হচ্ছে কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহার, এটা কিন্তু দিতে পারে। তাছাড়া তোমরা কিন্তু সাইটোকাইনিন, অক্সিনের উৎস, উদ্ভিদদের ভূমিকা, মানে এই যে হরমোনগুলো আছে সাইটোকাইনিন, অক্সিন, এই যে উদ্ভিদ হরমোনগুলো আছে, এদের কিন্তু উৎস এবং উদ্ভিদদের ভূমিকা কী বা এদের কাজ কী সেটা কিন্তু দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হতে পারে। ঠিক আছে। তারপরে অক্সিন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নটা যদি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু ভালো করে রিভিশন দিয়ে যাও। যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো বলছি না দেখবে না, বাকিগুলোও দেখবে, তবে এগুলো একটু বেশি করবে রিভিশন দাও। তারপরে সুপ্তদশা ভাঙনে ও পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে, এটা দেখে রাখবে। হরমোন ফিডব্যাক, এটা দেখে রাখবে, এটাও আসতে পারে। তারপরে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য এবং এদের বৈশিষ্ট্য, এখান থেকে প্রশ্ন দিতে পারে। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত কিছুই দিতে পারে। তো এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোনের কাজ, উৎস, এগুলোও দিতে পারে। থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষুরিত হরমোনের কাজ, এগুলো দেখে রাখবে। তারপরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে রুই মাছের গমনে পাখনা ও মায়োটম পেশির ভূমিকা এবং জোড় পাখনা, এগুলোর কিন্তু ভূমিকাগুলো ভালো করে দেখে রাখো। এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে। তারপরে মেনিনজেসের অবস্থান ও কাজ লেখো, খুব গুরুত্বপূর্ণ। তারপরে চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো, এটাও দেখে রাখবে। এবং তোমাদের ছোট, ছোট যেমন 5 মার্কের তো 3+2, তো 2 এর জন্য পন্স, মেডুলা, অবলাঙ্গাটা, এগুলো কিন্তু কাকে বলে টিকা হিসেবে দিতে পারে। তো এগুলোও কিন্তু দেখে রাখো। তো প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমরা কটা প্রশ্ন দেখে রাখো 5 মার্কের জন্য। তো এক রাতে তোমরা কতবার প্রশ্ন করবে, সেক্ষেত্রে তোমাদের যেগুলো হয়েছে সেগুলো তো রিভিশন দেবে। আমি যেগুলো বললাম সেগুলো বেশি, বেশি করে রিভিশন দাও। আর যাদের হয়নি তারা এক রাতে তো আর সমস্ত পুরো বইটা পড়া সম্ভব না, বা এক রাতে পড়ে 80% 90% তোলাও সম্ভব না। সেক্ষেত্রে তোমরা যেগুলো বলছি সেগুলো ভালো করে করো। তাছাড়া তোমাদের যতটা হয়েছে অন্তত 30-40% সিলেবাস হয়ে থাকলেও সেগুলোই রিভিশন দিয়ে যাও বারবার। তো সেখান থেকে কিন্তু অবশ্যই ভালো নাম্বার করতে পারবে। আর আঁকাটা ভালো করে মাস্ট প্র্যাকটিস করে যাও। সেটা যদি করো তাহলে 5 এ 5 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। তারপরে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা। এখান থেকে তোমরা কি দেখবে, এখানে প্রথম প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জিন, ডিএনএ ও ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। একই সাথে তোমরা ডিএনএ ও আরএনএ এর পার্থক্যটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য, এটাও কিন্তু দিতে পারে। তো এই দুটো পার্থক্য ভালো করে দেখবে, ডিএনএ, আরএনএ এবং ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন। তারপরে কোষ চক্রের দশা চিত্রসহ আলোচনা করে, এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। তো এটাও দেখে রাখবে। তারপরে মাইটোসিস, কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশার বৈশিষ্ট্য, এখান থেকে যেকোনো একটা তুলে দিতে পারে। এবং এই যে মাইটোসিস কোষ বিভাজনে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, এদের ভূমিকাগুলোও কিন্তু দিতে পারে। তারপরে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে কীভাবে পৃথক, এই যে বক্তব্যটা যথার্থতা প্রমাণ করবে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্রসিং ওভারটা দেখে রাখবে। এবার ছকের সাহায্যে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েডের জন্য পর্যায়ক্রমিক দেখো এবং স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা, এটা কিন্তু ভালো করে রাখো। এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। তারপরে উদ্ভিদ ও প্রাণী কোষে
সাইটোকাইনেসিসের যে পার্থক্য সেটা দিতে পারে এবং মাইক্রো প্রপাগেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দেবে এবং এর সুবিধা বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ এবং অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো এবং যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য। এটা কিন্তু জনন থেকে কিন্তু পরীক্ষায় দিতে পারে প্রশ্ন, তো ভালো করে রাখো। তারপরে সপুষ্পক উদ্ভিদের দিনিষেক পদ্ধতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু একদম ছাড়বে না। তারপরে বয়ঃসন্ধি প্রদত্ত ক্ষেত্রগুলিতে কী পরিবর্তন লক্ষ্য করা যায়, মানে এই যে জিনিসগুলো আছে যেমন জননাঙ্গ, গৌণ জনন লক্ষণ, এগুলোর মধ্যে কী পরিবর্তন লক্ষ্য করা যায় বয়ঃসন্ধিকালে, তো এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। হয়ে গেল। এরপর পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে সংকরণ পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ, মেন্ডেল মটর গাছের ফুলে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীত ধর্ম বৈশিষ্ট্য লেখা, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ লিখে রাখবে। এখান থেকে কিন্তু মেন্ডেলের ওপর যে দ্বিসংকর এবং একসংকর জন্মের যে পদ্ধতি সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখো, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তো ভালো করে এটা দেখে রাখবে। তারপরে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে সংকরণের ফলে F2 জন্য পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এটা খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। একই সাথে এই পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা লেখো। তারপরে দেখবে বর্ণান্ধতার বাহক একজন মহিলার সঙ্গে একজন বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে তার পুত্র কন্যাদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে মটর গাছে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ এবং অসবুজ কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের সংকরণের F2 জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখো, এটা দেখে রাখবে। এবং একই সাথে এই বছর কিন্তু থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া এই দুটো থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেক্ষেত্রে এই দুটো কিন্তু ভালো করে করবে। এবং থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো, এতে শিশুর দেহে কী লক্ষণ প্রকাশিত হয়, জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়, থ্যালাসেমিয়া রোগের উপসর্গ, এগুলো কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো থ্যালাসেমিয়া রোগটা কিন্তু এই বছর ভালো করে করবে। তার হিমোফিলিয়া রোগটি মহিলাদের থেকে পুরুষদের বেশি প্রকাশিত হয় কেন তা ব্যাখ্যা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়ে গেল। তারপরে চতুর্থ অধ্যায়, উদ্বেক্ত অভিযোজন। এখান থেকে উৎপত্তি সম্পর্কে মিলার ও উরের দেখে রাখবে, এটা উদ্বেক্তি আলোকে ডারউইন মতবাদটা দেখে রাখবে। ডারউইন বার্তা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করো। তারপরে ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কে যে কোনো 3টি মতবাদ লেখো, খুব গুরুত্বপূর্ণ। তারপরে ঘোড়ার বিবর্তনে ক্রমিক জীবাশ্ম সমূহের নাম লেখো, একই সাথে জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের পার্থক্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন করবে, এটা খুব গুরুত্বপূর্ণ, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো 2টি অভিযোজন বর্ণনা করো, বা প্রশ্ন দেবে সুন্দরী গাছ নিজের দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে, এটা দেখে রাখবে। তারপরে এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে, যেটা হচ্ছে পায় আর বায়োথলির অভিযোজনগত বৈশিষ্ট্য 2টি গুরুত্ব, যোগ্যতম্যের উদ্বর্তন, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য। তারপরে জীবের আকার, শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তারপর এটা খুব গুরুত্বপূর্ণ, খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তা উদাহরণ দাও। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে ওই ব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়, এটা কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু দিতে পারে। তারপরে একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধানে অবস্থান জানায় এবং ওয়াগল নৃত্য মৌমাছিদের, এটা কিন্তু দেখে রাখবে। হয়ে গেল। তারপরে উটের আরবিসি এর সাথে জলক্ষয় সহনের সম্পর্ক কী, সমসংস্থ ও সমবৃত্ত অঙ্গের পার্থক্য, এটা দেখবে না, এটা বাদ দেবে। আর প্রথম যেটা বললাম সেটা দেখে রাখবে। বিবর্তনের মুখ্য ঘটনাবলী পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও, এটা দেখে রাখবে, কিন্তু যে সমসংস্থ এবং সমবৃত্তি অঙ্গ এটা কিন্তু দেখবে না, এটা বাদ দিয়ে দেবে। তারপরে পরবর্তী অধ্যায়, পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ। এখান থেকে নাইট্রোজেন চক্রটা কিন্তু এই বছর খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা না একটা প্রশ্ন এই বছর দেবেই। তো সেক্ষেত্রে নাইট্রোজেন চক্রের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে রিভিশন দিয়ে যাও। তো নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও এবং নাইট্রোজেন চক্র সম্পর্কিত সমস্ত প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তো সেগুলো কিন্তু দেখে রাখবে। তারপর অ্যাসিড বিশেষত ক্ষতি উল্লেখ করো, বায়ুদূষক গ্রিনহাউস গ্যাস সমূহের একটি করে উৎসের নাম লেখো। হয়ে গেল। তারপর কোন প্রশ্নটা করবে, তারপরে করবে পরিবেশগত কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে এবং ক্যান্সারের প্রতিরোধের উপায়, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা কিন্তু আমি স্টার দিয়েছি, দেখতেই পারছো, এবং হাইলাইট করা আছে। তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণের যে এর ভূমিকা দেখে রাখবে। তারপরে করে বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি বৈশিষ্ট্য লেখো এবং এক্স-টু এবং ইন-সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক্স-টু এবং ইন-সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো বা আলোচনা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। তারপরে করবে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে। এই বছর কিন্তু শব্দ দূষণ, জলদূষণ, মাটি দূষণ, এই 3টে থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তো এই 3টে ভালো করে রাখবে, শব্দ দূষণ, জলদূষণ, মাটি দূষণ ভালো করে রাখবে।
তারপরে কিছু প্রশ্ন যেমন দেখে রাখবে, বিশ্ব উষ্ণায়ন বাঘ ও গন্ডার বিভিন্ন প্রাণীতে পরিণত হয়েছে কেন? ক্রমবর্ধমান জনসংখ্যার ৩টি সমস্যা, মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশকে দূষিত করে, সপক্ষে উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। ক্লিয়ার? তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ৫ মার্কের প্রশ্ন। দেখো, এক রাতে তোমাদের পুরো বইটা পড়া সম্ভব নয়। তাছাড়া এক রাতে 90% 95% নাম্বার তোলা সম্ভব নয় যদি আগে যদি না পড়ে থাকো। সেক্ষেত্রে তোমাদের যাদের পড়া হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বেশি করে জোর দিয়ে রিভিশন দাও। যাদের হয়নি তারা কিন্তু যতটা পারো ভালো করে যাও। তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর যতটা পড়েছো তোমরা ততটাই কিন্তু রিভিশন দিতে থাকো। এক্সট্রা কিছু করতে গেলে এই শেষ মুহূর্তে এক্সট্রা কিছু করতে গেলে কিন্তু পরবর্তীতে যেগুলো করছো সেগুলো কিন্তু ভুলে যাবে। সেক্ষেত্রে এগুলো করো। আর যে জীবনবিজ্ঞানের যে চিত্র বা ছবি আঁকার সাজেশন সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে আসো। সেখান থেকে দেখলেই ৫ এ ৫ তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা বেশি বড় করছি না, যেহেতু তোমাদের কালকেই পরীক্ষা। সেক্ষেত্রে তোমরা এগুলো রিভিশন দাও। আর পরীক্ষা তোমাদের অবশ্যই সকলের ভালো হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।